ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আলোচনা করছিলাম কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা। আগের ক্লাসে দেখো আমরা বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার হার সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব বিক্রিয়ার আণবিকতা। এখন দেখো এই বিক্রিয়ার আণবিকতা কাকে বলবো? বলছে দেখো কোনো বিক্রিয়ার আণবিকতা কি? আণবিকতা হলো খুব সহজ ভাষায় বলতে গেলে রাসায়নিক বিক্রিয়াটা ঘটতে যতগুলো অণুর প্রয়োজন। তবে দেখো সেক্ষেত্রে কিছু শর্ত আছে। অবশ্যই যে কোনো রাসায়নিক বিক্রিয়া না, মৌলিক বিক্রিয়া। এবং বিস্তারিতভাবে বললে আরও ভালো করে হবে, কোনো মৌলিক বিক্রিয়া ঘটতে যতগুলো অণু, পরমাণু বা আয়নের প্রয়োজন। তাহলে দেখো বিক্রিয়ার আণবিকতা আমরা কাকে বলবো? কোনো মৌলিক বিক্রিয়া ঘটতে বা সংঘটিত হতে যতগুলি অণু, পরমাণু বা আয়নের প্রয়োজন, তাকেই বলবো বিক্রিয়ার আণবিকতা। এখন দেখো এটা যখন বলছি তাহলে এসে গেল একটা মৌলিক বিক্রিয়া। তাহলে আগে আমরা এই মৌলিক বিক্রিয়াটা জেনে নিই, মৌলিক বিক্রিয়া কাকে বলবো, তারপরে আমরা তাদের ক্ষেত্রে আণবিকতা আসবো। ধীরে ধীরে সবগুলোই আসবে। দেখো মৌলিক বিক্রিয়া মৌলিক বিক্রিয়া কাকে বলবো? মৌলিক বিক্রিয়া বা সিম্পল বিক্রিয়া তাকেই বলছে দেখো যে বিক্রিয়াগুলো, যে রাসায়নিক বিক্রিয়া এক ধাপে ঘটে, অর্থাৎ দুটো অণু পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, বা কোনো একটা অণু বিয়োজিত হয়ে গিয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, মাঝে কোনো অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হয়নি এবং একটাই মাত্র ধাপে ঘটছে, তাদের কি বলবো আমরা? কি আছে? মৌলিক বিক্রিয়া। যেমন দেখো এক্সাম্পল, তোমরা পেয়েছো অ্যামোনিয়াম নাইট্রাইট NO2 বিয়োজিত হয়ে তোমার কি হয়? নাইট্রোজেন আর জল উৎপন্ন করে। এটা একটা মৌলিক বিক্রিয়া, এক ধাপ বিক্রিয়া। বা দেখো NO যদি ওজনের মাধ্যমে ওজনের সঙ্গে বিক্রিয়া করা হয় তাহলে NO জারিত হয়ে কি হয়? NO2 এবং অক্সিজেন। এই সব বিক্রিয়াগুলো এক ধাপ বিক্রিয়া, এক ধাপে ঘটে। এখন দেখো তাহলে এই বিক্রিয়াটা, প্রথম বিক্রিয়াটা এক ধাপে ঘটেছে, কটা অণু অংশগ্রহণ করেছে, বা বিক্রিয়াটা ঘটতে কটা অণুর প্রয়োজন হয়েছে? একটা অণু। অতএব এই বিক্রিয়াটার আণবিকতা কত? আণবিকতা হচ্ছে 1। এবং এই রকম যাদের আণবিকতা 1 তাকে বলা হয় এক আণবিক বিক্রিয়া। তাহলে কি বললাম? যে কোনো মৌলিক বিক্রিয়া যেগুলো এক ধাপে ঘটে তাদের কি বলবো? মৌলিক বিক্রিয়া। মৌলিক বিক্রিয়ায় যতগুলো অণু অংশগ্রহণ করে সেটাই তার আণবিকতা। এটাই একটা অণু অংশগ্রহণ করেছে, তার আণবিকতা 1। বা বলতে পারি কোনো বিক্রিয়াটা ঘটতে যতগুলো অণুর প্রয়োজন, তাহলে আণবিকতা 1, তাকে বলা হয় এক আণবিক বিক্রিয়া। দ্বিতীয়টা বিক্রিয়ার ক্ষেত্রে দেখো বিক্রিয়াটা ঘটতে কটা অণুর প্রয়োজন হয়েছে? দুটো অণু। তাহলে এক্ষেত্রে আণবিকতা কত? 2। তাহলে একে আমরা কি বলবো? দ্বিআণবিক বিক্রিয়া। তাহলে এই গেলে দেখো মৌলিক বিক্রিয়া। এবার আসছি দেখো জটিল বিক্রিয়া। কারণ আমাদের এই টাইপের বিক্রিয়াই বেশি। আমরা বিক্রিয়ার হার সমীকরণ যখন করেছিলাম দেখবে এই টাইপের বিক্রিয়া নিয়ে আমরা বেশি আলোচনা করেছি। তাহলে এই টাইপের বিক্রিয়াগুলোকে নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। বলছে দেখো জটিল বিক্রিয়া, একে কাকে বলবো? বলছে দেখো যে বিক্রিয়া একাধিক ধাপে ঘটে, হয়েছে? যে বিক্রিয়াগুলো একাধিক ধাপে ঘটে এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কি হচ্ছে? বিক্রিয়া
ঘটার সময় অনেক আরও অন্যান্য অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হতে পারে। তাহলে দেখো কি বললাম, জটিল বিক্রিয়া কাকে বলছি? যে বিক্রিয়াগুলো, সোজা কথায় যে বিক্রিয়াগুলো একাধিক ধাপে ঘটে। যেমন একটা উদাহরণ দিই, দেখো উদাহরণ দিচ্ছি, নাইট্রিক অক্সাইড, 2 অণু নাইট্রিক অক্সাইড 2 অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 1 অণু নাইট্রোজেন গ্যাস, এগুলো সব গ্যাসীয় বিক্রিয়া, নাইট্রোজেন গ্যাস আর তোমার কি হয় 2 অণু জল উৎপন্ন করে। হয়েছে? এই বিক্রিয়াটা হচ্ছে জটিল বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা কি হবে? একাধিক ধাপে ঘটবে। এখন দেখো এই বিক্রিয়াটা একাধিক ধাপে ঘটতে গেলেই আমাদের কি করতে হবে, বা কীরকম ধাপে ঘটে সেটা জানতে গেলেই আমাদের কি জানতে হবে? বিক্রিয়ার ক্রিয়া কৌশল আর মেকানিজম। তাহলে কি জানতে হবে বিক্রিয়ার ক্ষেত্রে? ক্রিয়া কৌশল আর মেকানিজম। ক্রিয়া কৌশল আর মেকানিজম, এইটা আমাদের জানতে হবে বিক্রিয়ার ক্ষেত্রে। এখন দেখো বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম কাকে বলবো? বলছে বিক্রিয়ার মেকানিজম হচ্ছে সেটাই, বিক্রিয়াটা যে পথে অগ্রসর হয় এবং অগ্রসর হতে গিয়ে যে যে ধাপ অবলম্বন করে, এবং শুধু তাই নয়, ওই অগ্রসরের পথে যদি কোনো নতুন পদার্থ উৎপন্ন হয় বা পদার্থের অবলুপ্তি ঘটে, সেইগুলো সহ যে প্রক্রিয়াটা, সেটাকেই বলছি বিক্রিয়ার ক্রিয়া কৌশল। একটা ধরো, এটা খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে। ধরো আমি এখান থেকে দিল্লি গেলাম, তাহলে আমি এখান থেকে দিল্লি গেলাম, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। কিন্তু এই যে যাওয়ার পথে কি কি অবলম্বন, কতগুলো ধাপে গেছি। যেমন ধরো এখানে আমি বলতে পারি আমি কিছু দূর তোমার কি আছে, বাসে গিয়ে ট্রেন ধরেছি, তাহলে এই বাসে যাওয়াটা একটা ধাপ, ট্রেনে করে দিল্লি পৌঁছেছি। এখন ধরো দিল্লি যেতে যেতে তোমার কি হয়েছে, রাস্তায় অন্য কোনো অচেনা মানুষের সঙ্গে বা যে কোনো মানুষের সঙ্গে আমার আলাপ হয়ে বন্ধুত্ব হয়েছে, আবার নেমে যাওয়ার পর বন্ধুত্বের অবলুপ্তি ঘটেছে, দিল্লি পৌঁছেছি, সেখান থেকে অটো বা ট্যাক্সি ধরে কি হয়েছে, আমি আমার গন্তব্যে পৌঁছেছি। তাহলে এই যে ধাপ, এখান থেকে বাস থেকে ট্রেন থেকে তোমার ওখান থেকে অটো বা ট্যাক্সি ধরে গন্তব্যে পৌঁছানো, এবং যাওয়ার পথে কি হয়েছে, তোমার কি হয়েছে, কারোর সঙ্গে বন্ধুত্ব, অস্থায়ী বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আবার নেমে যাওয়ার পরে সে বন্ধুত্ব, ম্যাক্সিমামই তোমরা জানো ট্রেনে বা বাসের বন্ধুত্ব থাকে না, সে বন্ধুত্ব আবার অবলুপ্তি ঘটেছে, আমি গন্তব্যে পৌঁছেছি। এই সমগ্র প্রক্রিয়াটা হচ্ছে বিক্রিয়ার মেকানিজম। হয়েছে? তাহলে বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল কি বলবো? ক্রিয়া কৌশল এটাই বলছে, যে পথে বিক্রিয়াটা অগ্রসর হয়, অর্থাৎ যে পথে বিক্রিয়াটি অগ্রসর হয়, সেই পথটাই হচ্ছে বিক্রিয়ার মেকানিজম। এখন দেখো এই বিক্রিয়াটা কি হয়, এই বিক্রিয়াটা দুটি ধাপে ঘটে, অর্থাৎ এই বিক্রিয়াটা কি হচ্ছে, দুটি ধাপে ঘটে, স্টেপ ওয়ান অ্যাট ফার্স্ট স্টেপ কি হচ্ছে, বলছি দেখো ফার্স্ট স্টেপে কি হয়, 2 অণু NO 1 অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে আর হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। হয়েছে? ভালো করে খেয়াল করো, নাইট্রিক অক্সাইড 2 অণু, এখানে দেখো 2 অণুই ছিল, 2 অণু বিক্রিয়া করেছে, 2 অণু হাইড্রোজেন ছিল, কিন্তু প্রথমে স্টেপে কি করেছে, 1 অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়েছে। এবার দেখো এই হাইড্রোজেন পারঅক্সাইড আবার 1 অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করেছে, কারণ এখানে কি ছিল, 2 অণু হাইড্রোজেন, আরও 1 অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করেছে, 2 অণু জল। এইটা হচ্ছে এটা স্টেপ 1। স্টেপ 2, দুটো স্টেপ বিক্রিয়া। তাহলে এই যে দুটো স্টেপ বিক্রিয়া, এটাকেই বলছে বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এবার দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে এই স্টেপটা খুব স্লো স্টেপ, এটা ফার্স্ট স্টেপ। হয়েছে? তাহলে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা বোঝা গেছে, বিক্রিয়াটা এই পথে তোমার কি হয়েছে, অগ্রসর হয়েছে। এখন দেখো এখান থেকে আমাদের আরও একটু কিছু জানতে হবে। এইখানে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড কি হয়েছে, তাহলে এই যে বললাম আমি দিল্লি যাওয়াটা এই পথে ঘটেছে, অর্থাৎ এই পথে বিক্রিয়াটা ঘটেছে, কিন্তু এখানে হাইড্রোজেন পারঅক্সাইড দেখো উৎপন্ন হয়েছে।
আবার দেখো হাইড্রোজেন পারঅক্সাইড অবলুপ্তি হয়ে গেছে এবং বিক্রিয়ার শেষে উপস্থিত নাই। কেন নাই? কারণ আমি যদি দেখো এই বিক্রিয়াটা যোগ করি, যোগ করলে দেখো তো বিক্রিয়াটা আগের বিক্রিয়া পাই নাকি, দেখো 2NO হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে দুটো হাইড্রোজেন, হাইড্রোজেন পারঅক্সাইড ক্যান্সেল, এদিকে দেখো নাইট্রোজেন, দুটো অক্সিজেন জল, তাহলে দেখো একই বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়েছে, আবার অবলুপ্তি হয়ে গেছে, বিক্রিয়া শেষে উপস্থিত নাই। এইরূপ পদার্থগুলোকে আমরা কি পদার্থ বলি? কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট। অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট, অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট। তাহলে দেখো অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট আমরা কাকে বলবো? বিক্রিয়া অগ্রসর হওয়ার পথে উৎপন্ন হবে, আবার ওই অগ্রসর হওয়ার পথেই অবলুপ্তি হবে, বিক্রিয়া শেষে তোমার কি হয়? তার কোনো অস্তিত্ব থাকে না। এখন দেখো এই যে উৎপন্ন হচ্ছে এবং অবলুপ্তি হচ্ছে, এই উৎপন্ন হওয়াটা আমরা যদি বিক্রিয়া চলাকালীন অনেক কোনো পরীক্ষার মাধ্যমে এদের অস্তিত্বটা বুঝতে পারি, তাহলে উৎপন্ন হয়েছে এটা আমরা বুঝতে পারি, কিন্তু বিক্রিয়া শেষে নাই, তার মানে কি? অবলুপ্তি হয়ে গেছে। অর্থাৎ বিক্রিয়ার অগ্রসরের পথে উৎপন্ন হবে, আবার বিক্রিয়া অগ্রসর পথেই অবলুপ্তি হবে, কিন্তু বিক্রিয়ার শেষে তার কোনো অস্তিত্ব থাকবে না। এইরূপ পদার্থকে বলবো আমরা অন্তর্বর্তী পদার্থ। হয়েছে? তাহলে এবার দেখো, তাহলে এইখানে দেখো বিক্রিয়াটা কি হয়ে গেছে? 2 স্টেপ বিক্রিয়া হয়েছে, বিক্রিয়াটা জটিল বিক্রিয়া। আমরা আলোচনা করছিলাম কি? আণবিকতা। তাহলে এই বিক্রিয়াটার আণবিকতা কি? এখন দেখো এই যে দুটো স্টেপ এই বিক্রিয়াটা ঘটেছে, এটা একটা জটিল বিক্রিয়া, কিন্তু এর যে দুটো স্টেপ, একটা বা এই দুটো স্টেপে কিন্তু মৌলিক ধাপ। মৌলিক ধাপ অর্থাৎ তাহলে এখানে আমরা কি বলতে পারি? যে দুটি মৌলিক ধাপের সমষ্টি নিয়ে এই জটিল বিক্রিয়াটা। এখন দেখো আমরা আণবিকতা কি বলেছিলাম? আণবিকতা কার ক্ষেত্রে প্রযোজ্য বা আণবিকতা কোথায়? মৌলিক বিক্রিয়া ঘটতে যতগুলো অণু বা পরমাণুর প্রয়োজন। যদি বলি যে এই বিক্রিয়াটা, ভালো করে খেয়াল করো, যদি বলি এই বিক্রিয়াটার আণবিকতা কত, যে জটিল বিক্রিয়াটা এর আণবিকতা কত, আণবিকতা কত, এই কথাটা হচ্ছে অর্থহীন। অর্থাৎ জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা বলতে পারি না, কারণ জটিল বিক্রিয়াটা কি হয়েছে? অনেকগুলো ধাপে ঘটেছে, সেটা কোনো মৌলিক বিক্রিয়া নয়। আমরা আণবিকতা বলবো শুধুমাত্র মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে। হয়েছে? তাহলে এবার দেখো এই যে জটিল বিক্রিয়াটা, তার এই যে দুটো ধাপ, এই দুটো ধাপ তো মৌলিক বিক্রিয়া, তাহলে এদের ক্ষেত্রে আণবিকতা হবে। এবার দেখো স্টেপ 1, এই যে ধাপটা, এর ক্ষেত্রে ঘটতে কত বিক্রিয়া, এর ক্ষেত্রে আণবিকতা কটা অণু লেগেছে বা কটা অণু ব্যবহৃত হয়েছে? 3টে, তাহলে আণবিকতা 3। তাহলে এখানে দেখো এক আণবিক দ্বিআণবিকের মতো, এর ক্ষেত্রে আমরা কি বলতে পারো? ত্রি-আণবিক বিক্রিয়া। পরের যে মৌলিক ধাপটা, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে আণবিকতা কত? আণবিকতা কত? কতগুলো অণু অংশগ্রহণ করেছে? দেখো দুটো, তাহলে আণবিকতা 2। ভালো করে খেয়াল করো, তাহলে এই জটিল বিক্রিয়াটার আণবিকতা, এই কথাটা অর্থহীন, কিন্তু জটিল বিক্রিয়াটা যে মৌলিক বিক্রিয়ার সমষ্টি, তার আণবিকতা থাকবে এবং প্রতিটা মৌলিক ধাপেরই আণবিকতা থাকবে। সেখানে যতগুলো অণু অংশগ্রহণ করবে সেটাই হবে তার কি হচ্ছে? ওই জটিল বিক্রিয়ার মৌলিক ধাপগুলোর আণবিকতা। যেমন এক্ষেত্রে কি হয়েছে? এই প্রথম ধাপে 3টে অণু অংশগ্রহণ করেছে, তাহলে এক্ষেত্রে আণবিক হয়েছে 3। এর ক্ষেত্রে দুটো অণু অংশগ্রহণ করেছে, এক্ষেত্রে হয়েছে আণবিকতা তোমার আণবিকতা 2। হয়েছে? এবার দেখো এক্ষেত্রে অণু অংশগ্রহণ করেছে, কোথাও ক্ষেত্রে আয়ন অংশগ্রহণ করতে পারে, কোনো ক্ষেত্রে পরমাণু অংশগ্রহণ করতে পারে, কোনো ক্ষেত্রে মূলক অংশগ্রহণ করতে পারে। হয়েছে? তাহলে তাদের সেইগুলো যখন হবে তখন তাদের ক্ষেত্রে অণু, পরমাণু বা মূলকগুলোকে নেব। যেমন দেখবে হাইড্রোজেন এবং ব্রোমিন বিক্রিয়া করে যখন হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হয়, শৃঙ্খল বিক্রিয়াটা একাধিক ধাপে ঘটে। একবার জাস্ট একটু দেখাচ্ছি, দেখো
এই বিক্রিয়াটা যখন ঘটে, হাইড্রোজেন ব্রোমিন বিক্রিয়া করে যখন HBr উৎপন্ন হয়, তখন এই হাইড্রোজেন ব্রোমিন এর সঙ্গে বিক্রিয়া করে HBr প্লাস হাইড্রোজেন, এবার এই হাইড্রোজেন আবার Br2 এর সঙ্গে বিক্রিয়া করে HBr আবার ব্রোমিন, ফলে এই যে পরমাণু বা মূলকগুলো অংশগ্রহণ করে তখন তাদের মূলকের সংখ্যা আমাদের নিয়ে আসবো আণবিকতার ক্ষেত্রে। কারণ এক্ষেত্রে এই বিক্রিয়াটা জটিল হলেও এর যে ধাপগুলো, এই যে ধাপগুলো এগুলো মৌলিক, ফলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনো আণবিকতা হবে না, কিন্তু এর ক্ষেত্রে আমরা আণবিকতা ব্যাখ্যা করব। তাহলে এক্ষেত্রে দেখো বিক্রিয়ার আণবিকতা ব্যাখ্যা করা গেছে। এবার দেখো আমরা একটা মজার জিনিসে আসব এই বিক্রিয়াটার ক্ষেত্রে বা এইগুলোর ক্ষেত্রে। তোমাদের মনে আছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা যদি এখন এই জটিল বিক্রিয়ার হার সমীকরণে চলে যাই, অর্থাৎ জটিল বিক্রিয়ার হার সমীকরণ এক্ষেত্রে চলে যাই। তোমরা অর্গানিক কেমিস্ট্রির মেকানিজমেও করেছো, তবু এখানে একটা বলে দিই, কোনো বিক্রিয়া যদি একাধিক ধাপে ঘটে তাহলে তাদের ক্ষেত্রে তোমার কি আছে, বিভিন্ন ধাপগুলো বিভিন্ন হারে ঘটছে, তাদের ক্ষেত্রে তোমার কি আছে, কেউ ধীরে কেউ দ্রুত ঘটে। এই রকম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কার ওপর নির্ভর করবে, ধীর গতির ধাপের উপরে, অর্থাৎ যে ধাপটা স্লো ঘটে তার উপরে বিক্রিয়ার হার নির্ভর করবে। তাহলে এখানে দেখো দুটো স্টেপে ঘটেছে, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ স্লো, সেকেন্ড স্টেপ তোমার কি আছে ফাস্ট। অতএব প্রথম স্টেপটা হবে তোমার কি আছে, এই যে স্টেপটা, এটা এদিকটা মুছে দিলাম কারণ এগুলো ব্যাখ্যা করা হয়ে গেছে। এই যে প্রথম স্টেপটা, এই যে প্রথম স্টেপটা এইটা ধীরে, ফলে এইটাই তোমার কি হবে, হার নির্ধারণ ধাপ বা রেট ডিটারমিনেটিং স্টেপ। রেট ডিটারমিনেটিং স্টেপ, সহজে একে বলা হয় RD স্টেপ। RD স্টেপ, রেট ডিটারমিনেটিং স্টেপ। কোনটা? স্লোটা। কেন স্লোটাকে হার নির্ধারণ ধাপ বলা হয়? দেখো তোমাদের একটা উদাহরণ দিই আগে। ধরো কোনো একটা জায়গায় অনেক ইট জড়ো করা আছে, সেখান থেকে আমি একটু দূরে ইট নিয়ে যাচ্ছি। কীরকমভাবে? অনেকগুলো মানুষকে আমি লাইন দিয়ে দাঁড় করে দিয়েছি, সবাই কি করছে, ইটগুলো তুলে একজন অপরজনের হাতে দিচ্ছে, সে অপরজনের হাতে দিচ্ছে, এরকম করে ইটের একটা পরিবহন হচ্ছে। এখন দেখো ওই যে অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বা অনেক শ্রমিক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি ধরে নিলাম সব শ্রমিকগুলো তোমার কি আছে, খুব বলশালী শক্তিশালী, কিন্তু ওদের মধ্যে দেখো একজন আছে দুর্বল, যে খুব ধীরে ধীরে ইট নিয়ে যেতে পারে, মানে একজনের হাত থেকে অপরজনের হাতে দেবে নিয়ে খুব ধীরে ধীরে। তাহলে ইটের পরিবহনের হারটা কার ওপর নির্ভর করবে? ওই যে দুর্বল যে শ্রমিকটি আছে তার উপরে। কেন? তার আগে যদি অনেক সবল শ্রমিক থাকে, তারা যদি অনেক ইট হুড়হুড় করে নিয়ে চলে যায়, তার কাছে জমা হয়ে যাবে, সে যেমন হারে দেবে পরের ক্ষেত্রে তোমার কি হবে, পরের শ্রমিকগুলো সেই হারে পাবে। ফলে তার আগের শ্রমিক তার আগে অনেক ইট জমা করলেও সে দুর্বল শ্রমিক অর্থাৎ ধীর গতির শ্রমিক যে হারে দেবে সেই হারেই তোমার কি হবে, আলটিমেট ইটের পরিবহন হবে। এখন দেখো এই দুর্বল শ্রমিক লাইনের মাঝে থাক, প্রথমে থাক বা শেষে থাক, যেখানেই থাক না কেন, সে যে হারে ইট পরিবহন করবে সেইটাই ইট পরিবহনের হার হবে। ফলে এক্ষেত্রে দেখো তাহলে বিক্রিয়াটা একাধিক ধাপে ঘটছে, তার মধ্যে সব থেকে যে তোমার কি হচ্ছে স্লো স্টেপ, ধীর গতির ধাপ, তার উপরে বিক্রিয়ার হার নির্ভর করবে। কারণ দেখো এইটা যত তাড়াতাড়ি হোক না কেন, এইটা উৎপন্ন হয়ে এইগুলো উৎপন্ন হলে তবে আলটিমেট এখানে যাবে, বিক্রিয়া শেষ হবে, ঠিক আছে। কিন্তু এইটা যদি উৎপন্ন না হয় তাহলে এরা হতে পারছে না, অর্থাৎ এইটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারক ধাপ। এখন দেখো বিক্রিয়ার হার নির্ধারক ধাপে, তাহলে এর ক্ষেত্রে দেখো বিক্রিয়ার হার নির্ধারণ ধাপে তোমাদের মনে আছে এর ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হারটা করেছিলাম, খেয়াল করো যারা আগের ক্লাসটা ভালো করে করেছো খেয়াল করো। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হারটা করেছিলাম যে R সমান K ইন্টু NO তার স্কয়ার এবং H2 এইটা। এখন দেখো এর ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম বা অর্ডার কত ছিল? 3। মনে আছে যাদের, তারা এই বিক্রিয়াটা করেছো যাদের, তাদের মনে আছে। এবার দেখো এইখান থেকে আমরা, এবং এর আগে আমরা কি বলেছিলাম
যে বিক্রিয়ার এই হার সমীকরণ পরীক্ষা দ্বারা নির্ণীত হয়, আমরা সমীকরণ থেকে ব্যবহার করে নির্ণয় করতে পারি না। কিন্তু দেখো এখান থেকে আমরা সমীকরণ থেকে নির্ণয় করব। কেন? কারণ এইটাই হচ্ছে হার নির্ধারণ ধাপ। এবার দেখো এই বিক্রিয়ার হার নির্ধারণ ধাপে বিক্রিয়ার হার কি হবে? বিক্রিয়ার হার এদের যে গাঢ়ত্ব বিক্রিয়ক পদার্থ তার উপরে নির্ভর করবে। অর্থাৎ তোমার কি হচ্ছে, তাহলে এনও কটা আছে? দুটো, তাহলে এনও স্কয়ার, হাইড্রোজেন একটা, এই হলো বিক্রিয়ার হার। অর্থাৎ বিক্রিয়ার এই ধাপটার হার এইটা। আমি যদি এটাকে, আচ্ছা একটা জিনিস দেখো তোমাদের প্রথমে বলি, আমি এই ধাপগুলোর আলাদা আলাদা করে হার ব্যাখ্যা করছি। ধরো এই ধাপটার হার ভরক্রিয়া সূত্র অনুসারে আমি R1 দিলাম, R1 সমান এইটা। দ্বিতীয় বিক্রিয়া যে হার তার ক্ষেত্রেও হবে ভরক্রিয়া সূত্র অনুসারে, অর্থাৎ যদি R2 বলি তাহলে K H2O2 ইন্টু H2 এইটা, তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় স্টেপের ধাপ। এবার দেখো বিক্রিয়ার হার কি বলেছি? স্লো স্টেপ, প্রথম স্টেপের ওপর নির্ভর করবে। তাহলে এইটাই হয়ে যাবে তোমার কি হচ্ছে, দ্যাট ইজ বিক্রিয়ার হার। অর্থাৎ এইটাই হবে তোমার মূল বিক্রিয়ার হার, কারণ এটাই হার নির্ধারণ ধাপ। সেটাই দেখো আমরা পরীক্ষার মাধ্যমে যে সমীকরণটা পেয়েছিলাম বলে ব্যাখ্যা করেছি, সেটাই প্রকৃতপক্ষে এইটা। তাহলে এখানে তোমরা দেখলে যে বলেছিলাম যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে আমরা বিক্রিয়ার হার ব্যাখ্যা করতে বা নির্ণয় করতে পারবো না, পরীক্ষা দ্বারা নির্ণয় করতে হবে। বাস্তবিক ক্ষেত্রেই তাই, পরীক্ষা দ্বারা নির্ণয় করতেই হবে। কিন্তু সেই পরীক্ষাটায় যখন আমরা তাদের ক্ষেত্রে এই জটিল বিক্রিয়ার ধাপগুলোকে আমরা ভেঙে দিতে পারছি, ধাপগুলো পরীক্ষার মাধ্যমে নির্ণয় করেই ভাঙা হয়েছে, তখন দেখো আমরা কি করছি, সমীকরণ থেকেই বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারছি। বোঝা গেছে? আরও একটা বিক্রিয়া দিয়ে দেখো আমরা বিক্রিয়ার এই ব্যাপারটাকে ব্যাখ্যা করি। আরও একটা জটিল বিক্রিয়া দেখো, NO2CO বিক্রিয়া করে তোমার কি হয়, NO প্লাস CO2। এখন দেখো এই বিক্রিয়া, এটা একটা জটিল বিক্রিয়া, এর ক্ষেত্রে হার সমীকরণ হয় R সমান তোমার কি হচ্ছে, NO2 তার স্কয়ার হয়েছে। তাহলে দেখো এখানে আছে NO এক অণু, কিন্তু হয়েছে তার স্কয়ার। কার্বন মনোক্সাইড আছে, তার কোনো গাঢ়ত্বই আসছে নি, হয়েছে। যাদের ক্ষেত্রে দেখবে এইটা যদি আগের দিনে উদাহরণটা দিয়ে থাকি, যারা নোট করেছো পাতা উল্টে দেখো, এটাই হার সমীকরণ লেখা হয়েছিল। এখন দেখো এইটা একটা জটিল বিক্রিয়া, এর ক্ষেত্রে যদি আমরা মেকানিজমটা দেখি, টু স্টেপ বিক্রিয়া। টু স্টেপ বিক্রিয়া, প্রথম আসছি দেখো স্টেপ 1। স্টেপ 1-এ কি হয় দেখো, তাহলে এটা ভালো করে খেয়াল করবে। NO2 আর এক অণু NO2 এর সঙ্গে বিক্রিয়া করে কি হয়, NO প্লাস NO3 হয়েছে। স্টেপ 2। এবার দেখো কি হয়েছে, এখানে NO3, এই NO3 কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি হবে, NO2 প্লাস CO2। এবার দেখো তো ভালো করে বিক্রিয়াটা একবার সময় নাও, নিয়ে দেখো বিক্রিয়াটা এদের ক্ষেত্রে যোগ করে মূল বিক্রিয়াটা আসছে নাকি। যোগ করে দাও, দেখো এখানে NO2 দুটো NO2, এখানে একটা NO2, তাহলে শুধুমাত্র একটা NO2 থাকছে। এই NO3 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলবো, কি বলেছি, বিক্রিয়া অগ্রসর পথে উৎপন্ন হচ্ছে, বিক্রিয়া অগ্রসর হতে অবলুপ্তি হচ্ছে, বিক্রিয়া শেষে উপস্থিত নাই। তাহলে এখানে কি বলেছিলাম, একে ইন্টারমিডিয়েট। তাহলে এ থাকবে না, আর কে রয়েছে, প্লাস CO। সেখান থেকে দেখো এই NO ক্যান্সেল হয়ে গেছে, তাহলে NO প্লাস CO2 আগের বিক্রিয়ায় এসছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে স্লো, এটা ফাস্ট, হয়েছে। যদি আমরা আণবিকতা বলি, দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কত হবে, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। আণবিকতা কত হবে, দেখো দুটো অণু অংশগ্রহণ করেছে, আণবিকতা 2। এর ক্ষেত্রেও দুটো অণু অংশগ্রহণ করেছে, আণবিকতা 2। তাহলে আণবিকতা তোমার মিলে গেল, এই আণবিকতা ব্যাখ্যা করা হলো। এবার এর ক্ষেত্রে দেখো
আমি যদি দুটো বিক্রিয়ার ক্ষেত্রে আলাদা আলাদা করে হার সমীকরণ করি, তাহলে হার সমীকরণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, আর সমান কে ইন্টু, কারণ এটা মৌলিক বিক্রিয়া, তাহলে কে ইন্টু NO2 তার স্কোয়ার। এইটার ক্ষেত্রে দেখো আর সমান কে ইন্টু কি হবে NO3 প্লাস CO, এইটা। এবার দেখো তাহলে এইটা দুটো বিক্রিয়ার হার সমীকরণ আমি কি করেছি, বিক্রিয়া সমীকরণ থেকে, কারণ এক্ষেত্রে এই বিক্রিয়াগুলো মৌলিক বিক্রিয়া, ফলে এই বিক্রিয়া যে পদার্থগুলো অংশগ্রহণ করেছে তাদের গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার নির্ভর করবে। কটা NO2 আছে, দুটো NO2, তাহলে NO2 স্কোয়ার। ঠিক একইভাবে এই বিক্রিয়াটারও আমরা হার নির্ণয় করেছি, এই দুটো বিক্রিয়ক আছে, তাহলে তাদের গাঢ়ত্বের উপরে নির্ভর করবে। ঠিক আছে, কিন্তু বিক্রিয়ার হার কোথায়, স্লো স্টেপের উপর, অর্থাৎ এ স্টেপের উপর নির্ভর করবে, তাহলে বিক্রিয়ার হার সমীকরণ হবে এইটা। দেখো বিক্রিয়ার হার সমীকরণ এটাই হয়েছে। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করো, তাহলে এক্ষেত্রে দেখো আমরা এই সমীকরণ থেকে বিক্রিয়ার হার সমীকরণ না করতে পারলেও বিক্রিয়ার যে আরডি ধাপ, অর্থাৎ মেকানিজম নির্ণয় করে তার যে হার তোমার আরডি অর্থাৎ রেট ডিটারমিনেটিং স্টেপ, সেইটাকে যদি দেখি তাহলে সেখান থেকে বিক্রিয়ার সমীকরণ থেকেই আমরা বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবো। এবং শুধু এখানে দেখো বিক্রিয়ার, ভালো করে দেখো, এইখানে বিক্রিয়ার ক্রম কত 2, আণবিকতা কত 2, এখানেও দেখো বিক্রিয়ার ক্রম n সমান কত 2, এর ক্ষেত্রে দেখো বিক্রিয়ার ক্রম 2, এখানেও দেখো বিক্রিয়ার ক্রম বলছি আণবিকতা 2, এক্ষেত্রে বিক্রিয়ার ক্রম দেখো এর গাঢ়ত্ব 1, এর গাঢ়ত্ব 1 অর্থাৎ 2। তাহলে এখানে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা দেখো সমান হচ্ছে কোন বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ ক্রম এবং আণবিকতা, ক্রম সমান আণবিকতা কখন সমান হবে, কখন, যদি বিক্রিয়াগুলো তোমার কি হয়, মৌলিক বিক্রিয়া হয়। মৌলিক বিক্রিয়া, যৌগিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটা কি হচ্ছে অর্থহীন, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কি হচ্ছে ক্রম এবং আণবিকতা তোমার সমান। ঠিক আছে, ফলে এক্ষেত্রে তোমার কি হবে, আমরা বলতে পারি যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম আণবিকতা সমান, এবং মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার সমীকরণ তোমার বা বিক্রিয়ার হার সমীকরণ আমরা রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণ সেখান থেকেই নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা সমান, এবং মৌলিক বিক্রিয়া থেকে আমরা কি হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ থেকেই আমরা বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবো। বোঝা গেছে এটা? তাহলে এক্ষেত্রে আমরা বিক্রিয়ার ক্রম এবং হার সমীকরণগুলো কেন এই বিক্রিয়া থেকে আলাদা হচ্ছিল সেটাও আমরা ব্যাখ্যা করেছি।